বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে লাখো কোটি ভক্তি নিবেদন করে নবীর আহলে বায়াত মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সেই দরদীদের দরবারে ভক্তি নিবেদন করে এই পৃথিবীর সমস্ত নবী অলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের দরবারে ভক্তি নিবেদন করে যে যেখানে আছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম। আজকে লাইভে আসার যে কারণটি আগে আপনাদেরকে একটু বলতে হয়, আমি দিনে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভে আসব, বাংলাদেশ বাউল সমিতি নিয়ে কিছু আলোচনা করার জন্য। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। লাইভে যুক্ত হয়েছেন জহিরুল ইসলাম, আচ্ছা, আরও অনেকেই যুক্ত হইতেছে। মোহাম্মদ কাবিল হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ওয়ালাইকুম সালাম, মালিক ভালো রাখছে, আশা করি তুমিও ভালো আছো। মতিন বাবার গোলাম, ভক্তি নিবেদন করি আমার মুর্শিদ সেই শাহ সুফি হজরত গাজী মতিন শাহ বাবার পবিত্র কদমে। আর জি ক্লিয়ার, হ্যাঁ ধন্যবাদ। সবচাইতে যে বিষয়টা আগে বলতে হয়, দেখেন বাংলাদেশ বাউল সমিতি একটা সংগঠন। বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যালয় মিরপুর 1 হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার সংলগ্ন শাহ আলী মার্কেটেই আমাদের কেন্দ্রীয় কার্যালয়। তো বাংলাদেশ বাউল সমিতির ইতিমধ্যে অনেকগুলো শাখা হয়ে গেছে, জেলা শাখা, থানা শাখা। তো মোটামুটি আমরা বাংলাদেশ বাউল সমিতির আন্ডারে অনেক বাউল শিল্পীগণ একত্রিত। তো কমেন্টসগুলো আমার গুরু ভাই সোহেল সরকার, সৌদি প্রবাসী, জয় বাবা মতিন চান, ধন্যবাদ ভাই। পবিত্র ভূমিতে আছেন, আমাদের জন্য দোয়া করবেন সোহেল সরকার ভাই। যেহেতু এটা হজের চাঁদ, গতকালকে হজের চাঁদ উঠেছে, আছেন পবিত্র ভূমিতে সৌদি আরবে, দোয়া চাই। এরপরে মিজানুর রহমান বিজয়, আরও আছেন রুস্তম আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, আমি কমেন্টসগুলো পরে পড়ব। তো আমাদের যে সমস্ত বাউল শিল্পীগণ আছেন, আপনারা আমার লাইভটি যখনই দেখবেন তো আশা করি লাইভটি শুনবেন, শুনে আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলো একটু বিবেচনা করবেন। যদি মানার মতো হয় তাহলে মানবেন, রায় দিবেন, আর যদি মানার মতো না হয় তাহলে মানবেন না। বাংলাদেশ বাউল সমিতি সাথে আমি জড়িত যখন বাংলাদেশ বাউল সমিতি ছিল, এবং কি আন্ডারগ্রাউন্ডে আমাদের একটা অফিস ছিল হজরত শাহ আলী শিল্পী গোষ্ঠী, ওখানেই আমরা বসতাম। বাংলাদেশ বাউল সমিতির যিনি প্রতিষ্ঠাতা সেই সুফি সাধু শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী, যিনি বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা, মতলবে সাদুল্লাপুর তার দরবার, তার বাড়ি, ওখানে তার মাজার। উনি আমাদের মাঝে নেই, মালিক যেন তাকে জান্নাত নসিব করে, দোয়া করি তার জন্য। উনি আমাদের জন্য একটা সম্পদ রেখে গেছে, সেই সম্পদটা হলো বাংলাদেশ বাউল সমিতি। এটা
উনি অনেকেই জানেন যে শাহজাহান ভান্ডারী সাহেবের কোনো ছেলে মেয়ে নাই। তো উনি এই বাংলাদেশ বাউল সমিতিটা সমস্ত বাউলদের নামে উৎসর্গ করে গেছে। উনি বলেছে যে আমার যেহেতু সন্তান নাই, সমস্ত বাউল শিল্পীগণ আমার সন্তান সন্ততি, শিল্পীদের নামে এই সংগঠনটা উনি উৎসর্গ করে গেছে, শিল্পীদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে বাংলাদেশের যে কোনো বাউল শিল্পীর এই বাংলাদেশ বাউল সমিতির মধ্যে অধিকার আছে। এটা অটো যেহেতু বাউল শিল্পীদের নামে দিয়ে গেছে, এটা আমরা যারা বাউল শিল্পী আছি আমাদের সকলেরই। তবে একটা সংগঠন চালাইতে গেলে এর একটা সাংগঠনিক নিয়ম থাকে, সমিতির একটা আইন থাকে। ওই আইন অনুযায়ী, ওই নিয়ম অনুযায়ী আমরা এই সংগঠনটাকে পরিচালনা করে আসছি দীর্ঘদিন ধরে। বর্তমান যারা বাংলাদেশ বাউল সমিতির মধ্যে আছে আপনারা জানেন, মহারাজ আবুল সরকার সাহেব, উনি সভাপতি। আগে সভাপতি ছিল সুবহান সরকার সাহেব, উনি এন্তেকাল করেছে। তারপরে এখন বর্তমানে আছে সুবহান সরকার সাহেব থাকতেই, উনি যেহেতু অসুস্থ থাকা অবস্থাতেই আমরা মহারাজ আবুল সরকার সাহেবকে সভাপতি বানিয়েছি, আমরা শিল্পীরাই বানিয়েছি। সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ভাই, সেলিম মোল্লা বলে আমরা যাকে চিনি, উনি আবার সেই মতলবেরই সন্তান। গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, অনেকেই উপদেষ্টা ছিল এবং কি আমাদের অনেক আজীবন সদস্য ছিল, দাতা সদস্য ছিল। তে আমরা শিল্পী অনেকেই জড়িত। তার মধ্যে কার্যকরী কমিটিটা ছিল 27 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। তার মধ্যে মহারাজ আবুল সরকার সাহেব সভাপতি, সিনিয়র সহসভাপতি ছিল আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার। এরপরে বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা আলেয়া বেগম, আলো আপা সহসভাপতি। এরপরে সহসভাপতি শাহ আলম সরকার সাহেব, বাংলাদেশের সুনামধন্য গায়ক এবং কি গীতিকার, সুরকার, সকলেই চিনেন আপনারা, তবুও নামগুলি বলছি। এরপরে সহসভাপতি আমাদের বৃহত্তর ময়মনসিংহের সুনামধন্য গায়ক, লেখক, গীতিকার সালাম সরকার ভাই। এরপরে সহসভাপতি বাংলাদেশের সুনামধন্য গায়ক, লেখক, গীতিকার জনাব আক্কাস দেওয়ান সাহেব। এরপরে সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম মোল্লা। সিনিয়র সহসম্পাদক আমি বারেক বৈদেশী ছিলাম, আমাকে বানানো হয়েছিল। এরপরে আমার সাথে ছিল সহসম্পাদক বা যুগ্ম সম্পাদক হিসাবে ছিল বাংলাদেশের সুনামধন্য গায়িকা তানিয়া দেওয়ান। এরপরে আমাদের কার্যকরী কমিটির মধ্যে যে লোকগুলো ছিল, মানে তাদের কিছু নাম, মানে কয়েকটি নাম মানে বলার প্রয়োজন, এই জন্যই মূলত বলতেছি বিষয়গুলি। আপনারা কে কীভাবে নেন জানি না, তবে বিষয়টা বলার এই জন্যই বলতেছি। এরপরে আমাদের আরেকজন শিল্পী, সেও সাধারণ সম্পাদক ছিল, আমাদের আবুল সরকার ভাইয়ের ছাত্র। এরপরে শাহিন সরকার। এরপরে মহিলা সম্পাদিকা ছিল আমাদের আকলিমা বেগম, বাংলাদেশের সুনামধন্য গায়িকা। সহ সম্পাদিকা মহিলা বিষয়ক সম্পাদক ছিল মুক্তা সরকার, বাংলাদেশের সুনামধন্য গায়িকা। কোষাধ্যক্ষ আলমাস সরকার, সাংস্কৃতিক সম্পাদক বাদল সরকার। এরপরে আমাদের সুজন সরকার ভাই। এরপরে আমাদের এই সাংগঠনিক আমাদের সেলিম নুরি ভাই। এরপরে সাংগঠনিক ছিল আমাদের দীপ্তি সরকার। তো যাক,
এক কথায় বলতে গেলে আমরা 27 জন লোকের একটা ক্যাবিনেট বা একটা কমিটি। 5ই আগস্টের পরে এই কমিটিটা এলোমেলো হয়ে গেছে। একটু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেল কেমনে? যেহেতু আপনারা জানেন বাংলাদেশের যে স্তরে যে জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী ছিল ওই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। 5ই আগস্টের পরে অটোমেটিক জায়গাগুলি ফাঁকা হয়ে গেছে। তো আমাদের যিনি সাধারণ সম্পাদক ছিল মুজাহিদুল ইসলাম সেলিম মোল্লা, উনি আওয়ামী লীগ করতো, এই জন্য সে নিজে থেকেই মানে এটা ইস্তফা দিয়েছে। আর তারপরে মনে করেন ওই জায়গাটা, সাধারণ সম্পাদকের জায়গাটা খালি। এরপরে সমিতির মধ্যে অনাকাঙ্ক্ষিত আরও কিছু ঘটনা ঘটে গেছে। তো যাক, ওই প্রসঙ্গটা নিয়ে এখানে রাখলাম, ওই প্রসঙ্গটা নিয়ে পরে কথা বলবো। এখন আমাদের শাখা অফিসগুলির মধ্যে বাংলাদেশে অনেকগুলো শাখা আছে, থানা শাখা, জেলা শাখা বাংলাদেশ বাউল সমিতির। তার মধ্যে অন্যতম কিছু শাখা আছে, আপনাদের বলি। সিলেট বাংলাদেশ বাউল সমিতি সিলেট শাখা, এরপরে বাংলাদেশ বাউল সমিতি সুনামগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ বাউল সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখা, বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা শাখা, বাংলাদেশ বাউল সমিতি জামালপুর জেলা শাখা, বাংলাদেশ বাউল সমিতি ময়মনসিংহ জেলা শাখা। বাংলাদেশ বাউল সমিতির এই যে শাখাগুলো, এই শাখাগুলো এমনিতেই হয় নাই, এই শাখাগুলো করতে হয়েছে। একটা জেলা শাখা করতে গেলে কেন্দ্রীয় কমিটির যারা থাকে তাদেরও শ্রম দিতে হয়, এবং কি জেলা শাখা যারা নেয় তাদেরও শ্রম দিতে হয়, অর্থও খরচ করা লাগে। যেহেতু একটা বাউল সমিতির শাখা নিতে গেলে একটা অফিস লাগে, কার্যকরী কমিটি লাগে, এরপরেও শাখা নিতে আসলে কেন্দ্রীয় কমিটির মধ্যে কিছু অনুদান দিতে হয়। আর মনে করেন ওই সিলেট থেকে যদি এই শাখা নেওয়ার জন্য লোক আসে, তাহলে একটা জেলা শাখা নেওয়ার জন্য যে লোকগুলো আসে তাদের যাতায়াত হিসেবেও অনেক টাকা খরচ যায়। মানে একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে অর্থও লাগে, শ্রমও দিতে হয়, আবার চেষ্টাও লাগে। সব কিছু মিলিয়ে এই যে এতগুলো শাখা হয়েছে, তো বিশেষ করে 5ই আগস্টের পরে এই যে শাখাগুলো বললাম, এই শাখাগুলোর যত সদস্য আছে মোটামুটি প্রত্যেকেই কেন্দ্রীয় কার্যালয় বাংলাদেশ বাউল সমিতির প্রতি মনক্ষুণ্ণ। বাংলাদেশ বাউল সমিতির প্রতি তারা মানে আকৃষ্ট না, এবং কি তাদের অনেক অভিযোগ। শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রত্যেকটি শাখা থেকেই বাংলাদেশ বাউল সমিতির প্রতি তারা মানে এই কি বলবো, দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ বাউল সমিতির কার্যক্রম 5ই আগস্টের আগে যা ছিল, 5ই আগস্টের পরে এর কোনো কার্যক্রম নাই বললেই চলে। এখন বিষয়টা হইতেছে, এই 5ই আগস্টের পরে বাংলাদেশ বাউল সমিতির কার্যক্রম কেন হচ্ছে না, কেন হয় না, কেন সদস্যদেরকে ডাকা হয় না, এই বিষয়গুলো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। যে শাখাগুলো মানে আমি মাধ্যম ছিলাম, তারা অনেকেই জিজ্ঞাসা করে যে বাংলাদেশ বাউল সমিতির ওই মিটিং বা সমিতির কোনো কার্যক্রম এগুলো হয় না বা হচ্ছে না, এর কারণটা কি অনেকেই বলে। আমাদের ওই ময়মনসিংহ ভালুকাতেও শাখা আছে বাংলাদেশ বাউল সমিতির, থানা শাখা। এরপরে আছে মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর বাউল শাখা আছে। যা হোক, আমার সাথে যতগুলো শাখার বা ওই শাখা কমিটির যোগাযোগ আছে, তারা অনেকেই জিজ্ঞাসা করে যে আমাদের বাংলাদেশ বাউল সমিতির কার্যক্রম বা কেন হয় না, বা আসলে বিষয়টা কি। তো আমি যতটুকু জানি ততটুকুই তাদেরকে বলি।
তো এখন বিষয়টা হইতেছে বর্তমান সভাপতি আমাদের মহারাজ আবুল সরকার সাহেব, এটা তো ওই যেহেতু সভাপতি একটা সংগঠনের মাথা, এটা এই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ভাবনা তার। হ্যাঁ, এই জন্য তার যে উনি তো সংগঠনের মাথা, কেন এতগুলো শাখা হইল বাংলাদেশ বাউল সমিতির? এই বাংলাদেশ বাউল সমিতি এটা তো কোনো দলীয় সংগঠন না। বাংলাদেশ বাউল সমিতি এটা আওয়ামী লীগের না, বিএনপিরও না, জামাতে ইসলামেরও না, জাতীয় পার্টিরও না, এক কথায় কোনো রাজনৈতিক দলের সংগঠন তো বাংলাদেশ বাউল সমিতি না। বাংলাদেশ বাউল সমিতি সম্পূর্ণ নির্দলীয় একটা অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ বাউল সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। তবে হ্যাঁ, যখন যে সরকার ক্ষমতায় আসবে ওই সরকারের পক্ষেই বাংলাদেশ বাউল সমিতি কথা বলবে, ওই সরকারের পক্ষেই বাংলাদেশ বাউল সমিতির বাউলরা গান করবে, ওই সরকারের পক্ষ নিয়েই তারা কার্যক্রম করবে। যেহেতু এটা সরকারি রেজিস্ট্রেশন করা, সরকারি রেজিস্ট্রেশন করা বাংলাদেশ বাউল সমিতি, এটা কোনো দলের না। যখন যে সরকার থাকবে তার আন্ডারে এটা চলবে, এটাই তো নিয়ম। এখন কিছু কিছু শিল্পী আওয়ামী লীগের সময় নৌকার গান গাইছে বেশি বেশি, এদের মনের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমি তো নৌকার গান গাইছি, না জানি আমারে কোন চোখে দেখে। আমি আগেও লাইভে এসে বলেছি, বাবা, আমরা যারা বাউল শিল্পী, আমাদেরকে যে অনুষ্ঠানে নেয় তার গুণগান আমাদের গাইতে হয়। আর এটা এই দেশের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান যারা আছে প্রত্যেকেই জানে যে বাউলরা যে কোনো অনুষ্ঠানে তারা যাবে, ওই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতেই তারা কথা বলবে, তারা গান গাবে, এটাই তো নিয়ম। তো এখানে তো আমাদের এই চিন্তার কোনো কারণ নাই। তা আমরা যারা আগে নৌকার গান গাইছি, নৌকাওয়ালা রাম করে গান গাওয়াইছে, আমরা গাইছি, এখন আমাদেরকে দানের শেষের গান গাওয়াবো, আমরা গামো। এটা তো আমাদের কোনো সমস্যা না। আমাদেরকে আবারও বলছি, এটা সরকারি একটা অরাজনৈতিক সংগঠন, যখন যে সরকার থাকবে তার অধীনে এটা চলবে, এটাই তো নিয়ম। আচ্ছা, এখন আমি আমার মন থেকে শ্রদ্ধা সম্মান করি আমাদের সভাপতি, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি মহারাজ আবুল সরকার সাহেবকে। উনি আমার সম্মানের মানুষ, শ্রদ্ধার মানুষ। উনিও আমাকে যথেষ্ট আদর করে, যথেষ্ট আদর করে। শুধু তাই না, আমার আপদে বিপদে উনি ব্যক্তিগতভাবে আমার পাশে দাঁড়ায় বা দাঁড়িয়েছে। কিন্তু আজকে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুধু আমি আমার কথা বলতেছি এরকম না। বাংলাদেশ বাউল সমিতির 20টি শাখা আমার হাতেই হয়েছে, 20টি জেলা শাখা, থানা শাখা, এগুলি আমার হাতেই হয়েছে। তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের বাংলাদেশ বাউল সমিতির কোনো কার্যক্রম বা কোনো মিটিং কেন হয় না বা হচ্ছে না। আচ্ছা, সেলিম মোল্লা আওয়ামী লীগ করে, সে নিজে থেকে ইস্তফা দিল বা নিজে থেকে পদত্যাগ করলো। তারপরে সাধারণ সম্পাদক হিসেবে একজনকে করা হলো, সে হলো সাগর চান। সাগর চান, ওনার সাথেও আমার ভালো সম্পর্ক, আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি আমাকে আদর করে। তো ওনাকে সাধারণ সম্পাদক করা হলো, প্রথম ভারপ্রাপ্ত, এখন আর ভারপ্রাপ্ত না, এখন পূর্ণটাই। তো বিষয়টা হইতেছে, যদি একটা সংগঠনের সাংগঠনিক নিয়ম যদি না থাকে, তাহলে এই সংগঠনের তো কোনো প্রয়োজন নাই। যদি কোনো সংগঠনের সাংগঠনিক নিয়ম না থাকে, সাংগঠনিক আইন যদি কেউ না মানে, তাহলে এই সংগঠনে কোনো জ্ঞানী লোক থাকবো এটা আমার বিশ্বাস হয় না। কারণ এই যে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটাও পরিচালনা হচ্ছে আইন অনুযায়ী। এই দেশটা কিভাবে চলবে, এটা একটা আইন আছে, এই আইন অনুযায়ী কিন্তু পরিচালিত হচ্ছে।
এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাও কিন্তু আইন অনুযায়ী চলতেছে, আইন অনুযায়ী তাকে বানানো হয়েছে। বেআইনি কোনো কিছুই ভালো না। তো যারা বর্তমানে বাংলাদেশ বাউল সমিতির মধ্যে আছেন, আমি সবাইকে বলবো না, আমি আমার সভাপতিকেই বলবো। কারণ সভাপতি হইতেছে, সভাপতি মানে কি, রাষ্ট্রপতি হইতেছে পুরা রাষ্ট্রের প্রতি, আর একটা সংগঠনের সভাপতি হইতেছে সবার প্রতি। আমি ওনাকে এই জন্য বলবো যে উনি আমাকে আদর করে, আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এই জন্য আমি ওনাকেই বলবো যে আপনি আপনার পক্ষ থেকে এই বিষয়টা যত দ্রুত সম্ভব আপনি দেখবেন যে কেন বিভিন্ন শাখা থেকে এই বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো আসতেছে, কেন বাংলাদেশ বাউল সমিতির কার্যক্রম হয় না, কেন মিটিং হয় না, আসলে সমস্যাটা কোন জায়গায়, গ্যাপটা কোন জায়গায়। 5ই আগস্টের আগে তো সব কিছু ঠিকঠাক চলছিল, আমাদের সব কিছুই ঠিকঠাক চলছিল। আমরা মাঝে মধ্যেই এই সংগঠনের পক্ষ থেকে কিছু দরিদ্র শিল্পী আছে, এদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করতে পারতাম। সংগঠনের পক্ষ থেকে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করতে পারতাম, সংগঠনের পক্ষ থেকে অনেক আয়োজন আমরা করতে পারতাম। কিন্তু এখন এগুলো আমরা পারতেছি না কেন, আমাদের গ্যাপটা কোন জায়গায়? এটা মহারাজ আবুল সরকার সভাপতি, ওনাকে আমি বলবো যে এই বিষয়টা আপনি দেখেন। সাংগঠনিক আইন হইতেছে, একটা সংগঠনে মনে করেন 27 জন মানুষ কার্যকরী কমিটির মধ্যে আছে, তার মধ্যে যদি একজন মারা যায় কিংবা একজনে পদত্যাগ করে, তাহলে ওই জায়গাটা পূরণ করতে গেলে সমস্ত সদস্যদের অনুমতি বা তাদের না ডাকলেও অন্তত কার্যকরী কমিটির মধ্যে যে লোকগুলো থাকবে তাদেরকে ডেকে একটা মিটিং করার প্রয়োজন। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে আমরা এই যে লোকটা মারা গেল কিংবা যে লোকটা পদত্যাগ করলো তার এই জায়গাটার মধ্যে আমরা কোন লোকটারে দিতে পারি। একটা লোক পদত্যাগ করছে, এই জায়গাটায় আমরা আরেকটা লোক দিব, এই লোকটা কোন লোকটারে আমরা দিতে পারি। অন্তত সংগঠনের মধ্যে যে লোকগুলি থাকবে কার্যকরী কমিটির, ওই কমিটির লোকগুলো নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। এটাই তো আইন, এটাই তো সাংগঠনিক নিয়ম। কিন্তু সাধারণ সম্পাদক পদত্যাগ করলো, আপনারা কার্যকরী কমিটির কেউ জানে না যে কারে নতুন করে সেক্রেটারি দায়িত্ব দিলেন, জানে না। আমাদের সহসভাপতি ফকির আবুল সরকার জানে না, সহসভাপতি বাবু সুনীল কর্মকার জানে না। জানার মধ্যে যারা ওই যে আশেপাশে আপনারা থাকেন, সবসময় অফিসে সময় দেন, এই তো কয়েকজনে জানছে। আসলে নিয়মটা তো সবাইরে ডাইকা একটা মিটিং দিয়া, ওই মিটিংয়ের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা এই খালি জায়গাটা কারে দিয়ে পূরণ করব, কারে দিয়ে পূরণ করলে আমাদের ভালো হবে। এখন আপনার মন চাইলো আপনি একজনকে দৈরা নিয়া বানাইলেন, এটা তো সাংগঠনিক নিয়ম হইতে পারে না। এই নিয়মে তো সংগঠন চলতে পারে না। আর যদি সাংগঠনিক নিয়ম নাই থাকে তাহলে আমাদের এই বাউল সমিতির তো কোনো প্রয়োজন নাই। যে সমিতির সাংগঠনিক নিয়ম নাই বা নিয়ম আছে ওই নিয়ম মানে না, তাহলে এই সংগঠনের তো আমাদের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একটা শিল্পী কি বলল, সে কি করলো, তার ওই বলাটা, তার এই করাটার উপর ভিত্তি কইরা মন চাইলো আমরা ফট করে 10-12 জন বা 20 জন একত্রিত হয়ে একটা ডিসিশন নিয়ে নিলাম, এটাও কিন্তু সাংগঠনিক নিয়মের মধ্যে পড়ে না। সাংগঠনিক কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলি মাইনে আমাদের চলতে হবে। যেমন এই যে আজকে আমি লাইভে এসে বললাম, গত পরশুদিন মুক্তা সরকার তার একটা পোস্ট দেখলাম। মুক্তা সরকার তার ওই পোস্টার মধ্যে বেশ কিছু কথাবার্তা লেখছে, অনেক মানুষে পড়তেছে বা কমেন্টস করতেছে, শেয়ার করতেছে দেখলাম। তার পোস্টটা দেখলাম, দেখে আমি যে তাকে দোষ দিব
তারে দোষারোপ করার মতো কিছু পাই নাই। তারপরও সে বলছে, তার মতো করে সে বলছে। তো যে কথাগুলো সে বলছে তার কথাগুলো অযৌক্তিক না, যুক্তিসঙ্গত কথা বলছে। আমি আবারও বলছি, একটা সংগঠনে যদি একটা কার্যকরী কমিটি থাকে, 27 জনের হোক, 19 জনের হোক, 15 জনের হোক, তার মধ্যে একটা লোক যদি মারা যায় কিংবা পদত্যাগ করে, ওই জায়গাটা আপনি খালি করতে গেলে সদস্যদেরকে নিয়ে জরুরিভাবে মিটিং ডাইকা তাদের সাথে আলোচনা করে পরামর্শ করে একটা কিছু করতে হবে। আর সবাইরে যদি নাও ডাকা যায়, অন্তত ওই ক্যাবিনেটে, ওই কার্যকরী কমিটির মধ্যে যারা আছে তাদের সাথে যুক্তি বুদ্ধি কইরা পরে ওই জায়গাটা পূরণ করতে হবে। আমি সিনিয়র যুগ্ম সম্পাদক, আমি জানি না আপনারা কারে সাধারণ সম্পাদক বানাইছেন। আপনারা কারে সাধারণ সম্পাদক বানাইছেন এটা আমি জানি না। আপনারাই আমারে সিনিয়র যুগ্ম সম্পাদক, আপনারাই আমারে বানাইছেন, অথচ আমি জানি না যে সেক্রেটারি পদত্যাগ করলো, পরবর্তীতে সেক্রেটারি কারে বানাইলেন। আপনারে কে ধমক দিল, আপনারে কে কি কইল, ওই ভয়ে যদি আপনি সমিতি চালান তাহলে তো সমিতি থাকবে না। আপনারে কে কি কয়, কে কি ধমক দিল, কে কি বলল, ওই চিন্তা ভাবনা করে তো আপনি সমিতি চালাইতে পারবেন না। সমিতি চলবে, সংগঠন চলবে সংগঠনের আইন অনুযায়ী, সমিতি চলবে সমিতির আইন অনুযায়ী। সরকার কে আসলো কে গেল এটা সরকারি ব্যাপার, কিন্তু আমাদের সংগঠন সংগঠনের নিয়মে চলবে। আবারও বলছি, যখন যে সরকার থাকবে আমরা তার অধীনে এই সংগঠন পরিচালিত হবে, এটাই তো নিয়ম। আমি 2 দিন আগে সমিতির একজনের সাথে কথা বললাম, আমাদের সুজন সরকার ভাই, উনি আমাদের একজন সম্পাদক বাউল সমিতির। জিজ্ঞাসা করলাম, ভাই সমিতির কী অবস্থা? তে শুনলাম যে না, ভালো না, বর্তমানে সমিতির পরিস্থিতি ভালো না। মানে সমিতির যতটুকু তহবিল আছে ওখান থেকেই মানে আরও খরচ হইতেছে, এরকম কিছু। তে আমরা তো এটা আশা করি না। আমরা তো এই বাউল সমিতির পিছনে শ্রম দিছি, আমরা তো সময় দিছি, শ্রম দিছি, মেধা খরচ করেছি। বাউল সমিতির অফিসে আমাদের ভাইস চেয়ারম্যান বা সাধারণ সহসভাপতি শাহ আলম সরকার, উনি আসে না। আমি তাকে জিজ্ঞাসা করেছি, ভাই আসেন না কেন? কয় সাংগঠনিক নিয়ম যেহেতু নাই, তাহলে ওখানে গিয়ে আর কি করব। বর্তমানে কোনো কার্যকরী কমিটির ভোট নাই সমিতিতে, কার্যকরী কমিটির কোনো ভোট নাই। ওই শুধু 3টা ছবি দেওয়া, একটা মহারাজ আবুল সরকার সাহেব সভাপতি, আর সাধারণ সম্পাদক ওই যে সাগর চান, আর প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারী, এই 3টা ছবি দিয়ে একটা এই প্লেট বানানো দেখলাম। তো শাহ আলম সরকার ভাইও বলল যে এটা তো আমাদের জন্য বিষয়টা অপমানের হয়ে যায়, এটা তো আমাদের জন্য বিষয়টা অপমানের হয়ে যায়। তাহলে যেখানে সম্মান পাবো না সেখানে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফকির আবুল সরকার, সুনীল কর্মকার, এই শাহ আলম সরকার, এই শিল্পীগুলো তো বাংলাদেশের 10 জনের একজন। বাংলাদেশের 10 জন শিল্পী থাকলে তারাও তো 10 জনের একজন। সংগঠনমুখী ছিল তারা, এখন সংগঠন থেকে বইমুখ। কারণটা কি? তারা সমিতিমুখী ছিল, এখন সমিতি থেকে বইমুখ। এর কারণটা কি? এই কারণটা খুঁজা বাইর করার দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব হইতেছে আমাদের যিনি সভাপতি মহারাজ আবুল সরকার সাহেব, আপনার। এটা আপনার দেখার বিষয় যে কেন এই লোকগুলি সমিতি থেকে বইমুখ। এতগুলো শাখা হইল, এমন কোনো সপ্তাহ ছিল না যে সপ্তাহে আমরা 1-2টা শাখা ঘোষণা না করতাম, 1-2টা শাখা না দিতাম। এই কার্যক্রমগুলি থাইমা গেল, আরও যারা শাখা নিছে তারাও বইমুখ হইতেছে। এর কারণটা কি? এর একমাত্র কারণ হইতেছে সাংগঠনিক নিয়মটা নাই। সাংগঠনিক নিয়ম যদি না মানেন তাহলে তো এই সংগঠনের কোনো প্রয়োজন নাই। আমরা যারা বাউল গান করি, আমরা যারা বাউল শিল্পী, প্রত্যেকটা শিল্পী একটা সংগঠন।
প্রত্যেকটা শিল্পী সে নিজেই একটা সংগঠন। তারপরও আমরা সময় দিয়েছি, শ্রম দিয়েছি যে বাংলাদেশ বাউল সমিতি এটা একটা ভিট, সকল শিল্পী আমরা একত্রিত থাকব, এখান থেকে যত শাখা যাক, আমাদের সুখে দুঃখে যেন আমরা বাংলাদেশের সমস্ত শিল্পীগুলি এক থাকতে পারি। একটা শিল্পী মাসে 200 টাকা চাঁদা দেয়, মাসিক চাঁদা সমিতির, বছরে 2400 টাকা। তার মধ্যে যদি আমরা 300 সদস্য যদি হয়ে থাকি, তাহলে তো টাকাও কম আসার কথা না। আমাদের সমিতির যাবতীয় খরচ গিয়াও অনেক টাকা পয়সা আমাদের আয় থাকার কথা। একটা রিসিট কাইটা যদি কেউ বায়না করে, ওই রিসিটের জন্য তার এই 200-300 টাকা দিতে হয়। তাই আমাদের সমিতির তো মানে অনেক টাকা আয় হওয়ার কথা, বা এটা হওয়া শুরু হয়েছিল, কিন্তু এটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেল, সংগঠন থেকে বইমুখ হয়ে গেল অনেকেই। এর কারণটা কি? একমাত্র কারণ হইতেছে সাংগঠনিক নিয়মটা ভঙ্গ করা। সাংগঠনিক নিয়মটা ভঙ্গ করা। আমি পরিশেষে একটা কথাই বলবো, দেখেন, পরিশেষে একটা কথাই বলবো, আমরা চাই বাংলাদেশ বাউল সমিতি এটা দিনে দিনে আরও শক্তিশালী হোক, আরও বড় হোক। আমাদের সমস্ত বাউল শিল্পীরা যেন আমরা একটি ছায়াতলে থাকতে পারি, এটা আমার প্রত্যাশা। আমি আমার বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে শাখাগুলো আছে, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই যে শাখাগুলো, ভালুকা, এই যে শাখাগুলো, মানে আমি তাদের পক্ষেই এই কথা বলতেছি। আমরা চাই যে আমাদের এই বাউল সমিতি বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা থানায় বাংলাদেশ বাউল সমিতির শাখা হোক, বাংলাদেশ বাউল সমিতির জেলা কমিটি হোক। আমরা সমস্ত শিল্পী যেন একটা ছায়াতলে থাকতে পারি, এটা যেন আমাদের একটা ভিট হয়। এই সংগঠন থেকে যেন আমরা উন্নয়নমূলক কিছু কাজকর্ম করতে পারি। আর তার জন্য সবচাইতে আগে যে বিষয়টা দরকার, ওই বিষয়টা হলো একটা শক্তিশালী কার্যকরী কমিটি। কেন্দ্রীয় কমিটি যদি সঠিক নিয়মে না চলে, কেন্দ্রীয় কমিটি যদি শক্ত না হয়, তাহলে তার শাখাও কখনো শক্ত হবে না, তার শাখাও কখনো নিয়মের মধ্যে চলতে পারবে না। গাছের গোড়া শক্ত থাকলে ওই গাছের আগা এটাও শক্ত হয়, এটাও ভালো হয়, এটাই তো নিয়ম। আমাদের বাংলাদেশ বাউল সমিতির যে কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্রীয় কমিটি যদি আমরা সাংগঠনিক আইন অনুযায়ী পরিচালনা না করতে পারি, তাহলে তো এই শাখা দিয়েও লাভ নাই, শাখাও তো ওই আইন মতো চলবে না। আমি সমস্ত শিল্পীদের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার সাহেব, যিনি সভাপতি এখনও আছেন, বা যারা বর্তমানে আছেন আমাদের বাংলাদেশ বাউল সমিতির অন্তর্ভুক্ত কার্যকরী কমিটির মধ্যে যারা আছেন, তাদেরকেও বলবো, বা সমস্ত বাউল শিল্পীদের বলবো, এই কথাটা আপনারা একটু বিবেচনা করবেন। সমস্ত বাউল শিল্পীদের বলবো, কমিটি 27 জনের হোক, 15 জনের হোক, 19 জনের হোক, যে কয় জনেরই কমিটি হোক, আপনারা এই কমিটি বিলুপ্ত করেন। 5ই আগস্টের পরে আর কোনো কিছুই বিলুপ্ত হওয়ার বাকি নাই। এই কমিটি বিলুপ্ত করেন। কমিটি বিলুপ্ত করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন। সমস্ত সদস্যরা ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচন করবে। কে সেক্রেটারি হবে, কে কোষাধ্যক্ষ হবে, কে সভাপতি হবে। যদি সমস্ত শিল্পীরা ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করে, তাহলে এই কার্যকরী কমিটি শক্তিশালী হবে, এবং কি সমস্ত শিল্পীরা এই কার্যকরী কমিটির কথা মানতেও বাধ্য হবে। এই জন্য মানতে বাধ্য হবে যে আমরা ভোট দেয়া বানাইছি। আমি এই কথাটা প্রস্তাব রাখলাম সমস্ত বাউল শিল্পীদের কাছে, বিশেষ করে যারা বাংলাদেশ বাউল সমিতির সদস্য, যারা বাংলাদেশ বাউল সমিতির সাথে জড়িত আছেন, আপনারা একটু বিবেচনায় নেবেন যে আমার কথাটা রাখার মতো কিনা। অতি দ্রুত মহারাজ আবুল সরকার সভাপতি বরাবর আমি লাইভে এসে একটা এই প্রস্তাব রাখলাম
আপনি অতি দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটা তারিখ দেন। এই তারিখের মধ্যে সমস্ত সদস্যরা ভোট দিয়ে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত করবে, যেন আমাদের সংগঠনটা শক্তিশালী হয়। এই সংগঠনটা যেন সারা জীবন থাকে। বাংলাদেশ বাউল সমিতি, বাংলাদেশ বাউল সমিতি যেন সারা জীবন থাকে এবং কি শক্তিশালীভাবে যেন এটা পরিচালিত হয়। বাংলাদেশের যে কোনো বাউলের উপরে কোনো প্রকার আঘাত আসবে, কোনো সমস্যা হইলে বাংলাদেশ বাউল সমিতি সমস্ত শিল্পীরা তার পাশে গিয়ে দাঁড়াবে। তার জন্য আমাদের আগে যে বিষয়টা দরকার, এটা হলো কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটিটা শক্তিশালী হইতে হবে, সম্পূর্ণ সাংগঠনিক নিয়মের মধ্যে থাকতে হবে। তাই বলবো যে অতি দ্রুত এই কমিটি বিলুপ্তি ঘোষণা করে একটা দিন তারিখ করেন। দিন তারিখ কইরা একটা নির্বাচনের তারিখ দেন। সমস্ত শিল্পীরা ভোট দেয়া, ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করবে। তাহলে আমাদের এই সমিতির আর কোনো সমস্যা হবে না। সমিতির মতোই চলবে। আবারও বলবো, সমিতি কোনো দলের না। সমিতি আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জাতীয় পার্টিরও না, জামাতে ইসলামেরও না। বাংলাদেশ বাউল সমিতি এটা সরকারি সম্পদ। এটা শাহজাহান ভান্ডারী সমস্ত বাউলদের নামে দিয়ে গেছে। সমস্ত বাউলের অধিকার আছে এই সংগঠনের মধ্যে, এই সমিতির মধ্যে। আর বাউলরাই এটা পরিচালনা করবে, বাউলরাই এটা তদারকি করবে, বাউলরাই কমিটির মধ্যে থাকবে। কারণ এটা কারো পৈতৃক সম্পত্তি না, সকল বাউল শিল্পীর অধিকার এখানে। তবে সমস্ত বাউল শিল্পী তাদের কমান্ড মানবে, যারা নির্বাচিত হইয়া কার্যকরী কমিটির মধ্যে থাকবে। একটা নির্বাচিত কমিটি যদি হয়, ওই কমিটির আদেশ নির্দেশগুলো, কমিটির নিয়মকানুনগুলো যদি সাংগঠনিক আইনে হয়, তাহলে সমস্ত শিল্পী, সমস্ত সদস্যরা ওই নিয়মের মধ্যে থাকবে। আমার মনে হয় যে এতে করে আমাদের বাংলাদেশ বাউল সমিতির জন্য খুব ভালো হবে। আমি প্রস্তাব রাখলাম, আমার প্রস্তাবটা বিবেচনা করবেন। মুক্তা সরকার, ধন্যবাদ ভাই। হ্যাঁ, দোয়া রইল মুক্তা সরকার তোমার জন্য। অনেকেই লাইভে কমেন্টস করতেছেন, বাউল গানের যে পরিস্থিতি, সব জায়গায় শুধু মেয়ে। এখন থাকুক মেয়ে, সমস্যা নাই, মেয়েরা গান গাবে, এটা তো আমাদের কোনো সমস্যা না। কারণ আপনি বাংলাদেশ যদি পরিচালনা করতে পারে মেয়ে মানুষ, তাহলে মেয়েরা গান গাবে, সমস্যা কি? বাংলাদেশ পরিচালনা যদি করতে পারে মেয়ে মানুষ, তাহলে মেয়ে শিল্পীরা গান গাবে, এতে তো আমাদের কোনো সমস্যা নাই। তবে আমাদের যে মহিলা শিল্পী যারা আছে, তারা তাদের নিয়মকানুন মাইনা তারা গান করবে। এটা আমাদের পক্ষ থেকে সারা জীবনেরই চাওয়া থাকে। সারা জীবনই তাদেরকে অনুরোধ করি যে আপনারা আল্লাহর ওলিদের মাজারে দরবারে গান করবেন, যার যার ভদ্রতা বজায় রেখে, এবং কি আপনারা গান করবেন। আপনার গানের মধ্যে যদি আপনার গান শুনে যেন মানুষ কিছু পায়, যেন কেউ কোনো কুপথগামী না হয়। আর বিশেষ করে আমি বিশ্বাস করি, আমি মনে করি কোনো বাউল শিল্পী, বিশেষ করে যারা পালা গানের শিল্পীগুলি আছে, তারা কখনো কোনো শৃঙ্খল না, তারাও শৃঙ্খলতা করে না। এগুলি করে কিছু শিল্পী আছে যারা পালাও বোঝে না, গানের কোনো উস্তাদও নাই, কোনো মতো মেকআপ সেকআপ মাইরা একটু পাতলা পুতলা পোশাক পইরা মাইক্রোফোন হাতে নিয়ে দুই সাইডটা গান গায়। আবার কিছু লুচ্চা বদমাইশ লোক থাকে, ওরা এইগুলির খুব ভক্ত, ওই কিছু টাকা পয়সা দেয়, এই কাজগুলি ওরা করে। আর এরা কারা জানেন? আগে গ্রামে গঞ্জে ভ্যারাইটি শো হইতো, মানে আগে যাত্রাপালা হইতো, পরে মাঝখানে যাত্রা আর শোনে না, পরে একটা গ্রুপ বাইর হইলো, খালি মিউজিকের তালে তালে নাচে। ওই ভ্যারাইটি শিল্পী এরা লক্ষ্য করে দেখছে যে এখন তো ভ্যারাইটি শো চলে না, বাউল গান গাইলে মানুষ একটু বাউল সাইনবোর্ডটা লাগাইলে একটু চলে। এই তো তারা এই বাউলদের একটু সম্মান নষ্ট করার জন্য তারা এই কাজগুলি করতেছে। এরা বাউল শিল্পী না। আর আমার বাউল শিল্পী যারা, ওরা কখনো উশৃঙ্খল হইতে পারে না। যাক, আমি যে প্রস্তাবটা রাখলাম, আমার এই প্রস্তাবটা আমার শিল্পী ভাই বোন যারা আছেন, আপনারা একটু বিবেচনা করবেন। আমি মহারাজ আবুল সরকার সাহেবকে অনুরোধ করলাম, বা আপনারা যারা আছেন আপনারাও বিষয়টা বিবেচনা করবেন, যে আমরা এই বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে একটা সময় দিবে, এই সময়ের মধ্যে পুনরায়
শিল্পীরা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে একটা কমিটি, যে কমিটির মাধ্যমে বাংলাদেশ বাউল সমিতি পরিচালিত হবে। আর কেন্দ্রীয় কমিটি সঠিকভাবে পরিচালিত হইলে শাখা কমিটিগুলোও ঠিক থাকবে ইনশাল্লাহ। যাক, অনেকেই অনেক কমেন্টস করেছেন, হয়তো শরাফ এমডি, শরাফ সমিতির মধ্যে বাহিরের কোনো লোক যেন না থাকে। ধন্যবাদ কমেন্টস করার জন্য। নয়ন মিয়া, দোয়া চাই বাজান, দোয়া রইল তোমার জন্য। আমি আপনার একজন ভক্ত গুরুজি। আরশাদ হাসান হুসাইন, দোয়া রইল। সজীব, অনেক সুন্দর কথা বলেছেন, ভালোবাসা অবিরাম। দোয়া রইল, দোয়া চাই সবার কাছে। সহমত পারভেজ দেওয়ান, আমাদের মুক্তা সরকার, দোয়া রইল মুক্তা সরকারের জন্য। তো যাক, বাবুল চিশতি আমার ভক্ত ছেলে, সৌদি প্রবাসী, আমারই ছাত্র, দোয়া করি, পবিত্র ভূমিতে আছে, দোয়া করবেন আপনারা সকলেই তার জন্য। নুহু মণ্ডল, ঠিক বলেছেন দরদি, ধন্যবাদ। নিজাম ভান্ডারী, জয়গুরু। আব্বাজান কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনার সরল চরণে ভক্তি। প্রতীক উজ্জ্বল, কিছু কিছু শিল্পীদের পরিবেশ ঠিক করতে হবে। ব্যাঙের ছাতার মতো রাস্তার পাশে গড়ে ওঠা বাউল ক্লাবগুলোর পরিবেশ ঠিক করতে হবে। হ্যাঁ, আমরা যখন আবারও বলছি, আমরা যদি ওই বাউল শিল্পীরা নির্বাচিত করে যদি একটা কমিটি তৈরি করে, আর ওই কমিটির আদেশ নির্দেশ বাউল শিল্পীরা মানবে। আর বিষয়টা হইতেছে, এই বাউল শিল্পী, আমরা যারা বাউল গান করি, যে ঝামেলা চলতেছে, এটা আমাদেরই ঠিক করতে হবে, এটা আমাদেরই ঠিক করতে হবে। আমি আবারও বলছি, আমার কোনো পালা গানের শিল্পী কোনো শৃঙ্খল না, হোক সে নারী হোক সে পুরুষ। একটা পালা গানের শিল্পী যখন বেহালা হাতে নিয়ে গান গায়, ইচ্ছে করলেও নাচতে পারে না। বেহালা হাতে নিয়ে যখন গান গায়, তখন সে ইচ্ছে করলেও নাচতে পারে না, বাজে অঙ্গভঙ্গি দেখাইতে পারে না। যে শিল্পী যন্ত্র বাজায় গান গায়, ওই শিল্পীটা বাউল শিল্পী। আর তার মধ্যে অত রঙ্গ করার সময় থাকে না বাবা। সে লগের বয়েতে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিব, আবার তারে প্রশ্ন করব, এই চিন্তাই তার মাথায় থাকে। আর ওই যে উশৃঙ্খল কারা, ওই যে যাদের কোনো উস্তাদ নাই, হ্যাঁ, ইউটিউব থেকে 2-4টা গান শিক্ষা, একটু পাতলা পুতলা পোশাক পাতি পইরা, একটু ওই কী কয় জাকানাকা কইরা, এই কয়টা টাকা পয়সা ইনকাম করার জন্য এগুলো করতেছে। তো এরা তো বাউল শিল্পী না, এদেরকে আমরা মাথায় রাখি না। তো যাক, কথাগুলো বলার প্রয়োজন ছিল, এই জন্যই কথাগুলো বললাম। আশা করি ভুল ত্রুটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, দোয়া চাই সকলের কাছে। ধন্যবাদ সকলকে।